আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। 5 ঘন্টার চেষ্টার পর কারিগরি ত্রুটিতে স্থগিত জাজিরা প্রান্তে পদ্মা সেতুর নবম স্প্যান বসানোর কাজ। আবারও চেষ্টা চলবে কাজ। নিরাপদ সড়ক তৈরির দাবিতে রাজধানীর প্রগতি সরণিতে শিক্ষার্থীদের মানববন্ধন, আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা। উন্নয়ন প্রকল্পের কারণে জমি হারানো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দিয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রী। সুচিকিৎসা না দিয়ে আদালতে এনে অসুস্থ খালেদা জিয়াকে নির্যাতন করার অভিযোগ বিএনপির। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কারিগরি ত্রুটির কারণে আজ শেষ পর্যন্ত জাজিরা প্রান্তে পদ্মা সেতুর নবম স্প্যান বসানোর কাজ স্থগিত করা হয়। কাল সকালে আবারও স্প্যানটি বসানোর কাজ শুরু হবে। এর আগে সকালে কাজ শুরু হয়ে একটানা 5 ঘন্টা চেষ্টার পর স্প্যান বসানোর কাজ স্থগিতের ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেতুর 34 ও 35 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানোর কথা ছিল। 150 মিটার লম্বা ও প্রস্থ 13 মিটার বিশাল স্প্যানটি বসানোর পর জাজিরা প্রান্তে দৃশ্যমান হবে সেতুর 1200 মিটার। দর্শক, পদ্মা সেতু জাজিরা প্রান্তে রয়েছেন আমাদের শরীয়তপুর প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। পারভেজ, কি ধরনের ত্রুটির কারণে আজ স্প্যানটি বসানো সম্ভব হলো না? আমি এখন জাজিরা প্রান্ত রয়েছি। জাজিরা প্রান্তে সকাল 7টার দিকে এই স্প্যানটি উঠানোর কথা ছিল, কিন্তু কার্য শুরু করে সকাল 8:30টার দিকে। সকাল 8:30 থেকে 12:30 পর্যন্ত সেটা স্প্যানকে উঠানোর কার্যক্রম শুরু করে, এবং কার্যক্রম শুরু করার পর থেকেই তারা চেষ্টা চালিয়ে যায়, এবং গতকালকে ঝড়ের কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অর্থাৎ যেই নভেম্বর করা যেই তারটা ছিল সেটা ছিঁড়ে যায়, এবং সেই তারগুলো লাগানোর জন্য প্রায় 11:30 বেজে যায়, এবং পরবর্তীতে তারা চেষ্টা করে স্প্যানটি উঠানোর জন্য, এবং সেই স্প্যানটি উঠানোর চেষ্টা করে নবম স্প্যান, অর্থাৎ এটা জাজিরা প্রান্তে নবম স্প্যানটি উঠলে প্রায় 1 কিলোমিটার সেতুটির দৈর্ঘ্য হবে। আমি একটু জানিয়ে রাখি, শরীয়তপুরের যে জাজিরা প্রান্তে যেই স্প্যানটি আজকে যেই অর্থাৎ যেই তল দেশে পানিটা মানে কম থাকার কারণে এই যে 34 এবং 35 নম্বর খুঁটিতে স্প্যানটি বসানো সম্ভব হয়নি। আমি যেমনটা জানিয়ে রাখি, তল দেশে যে খুঁটি পানির স্বল্পতার কারণে আজকে যেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে প্রকৌশলীদের, তারা বিদেশি প্রকৌশলী চায়না এবং কোরিয়ান প্রকৌশলীরা তারা এইটাকে উঠানোর জন্য সার্বিক প্রক্রিয়া তারা চালিয়ে গেছেন। কিন্তু এখানে আমি একটু জানিয়ে রাখি যে ইতিমধ্যেই গত মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবার রোড ওয়েল স্ল্যাবটি একটি স্ল্যাব বসানো হয়েছে। এরকম প্রায় রোড অয়েল স্ল্যাব প্রায় 2931টি রোড অয়েল স্ল্যাব বসানো হবে, এবং আগামী কালকে এই স্প্যানটি বসানোর কথা রয়েছে, এবং আমাকে নিশ্চিত করেছে হুমায়ুন কবির সেতু বিভাগ। পারভেজ, আপনাকে ধন্যবাদ। নিরাপদ সড়ক তৈরিতে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন শুরু না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর প্রগতি সরণিতে আয়োজিত মানববন্ধন থেকে এই ঘোষণা দেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি এর ছাত্রছাত্রীরা। তারা বলে, নিরাপদ সড়কের দাবিতে সকালে পুলিশের বাধার কারণে রাস্তা অবরোধ করা সম্ভব হয়নি। পরে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় তারা। শিক্ষার্থীরা আরও বলেন, কারো আশ্বাসে আন্দোলন স্থগিত করবেন না, প্রয়োজনে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান শিক্ষার্থীরা। আমাদের মেয়র সাহেব থেকে শুরু করে আমাদের পুলিশ মহোদয় অথবা পুলিশ প্রশাসনের যে আস্থাগুলো আমাদের দিয়ে গেছে, একটা কি বাস্তবায়ন হয়েছে?
একটাও বাস্তবায়ন হয়নি, অথবা আগে গত আন্দোলনে যেগুলো বাস্তবায়ন করার কথা ছিল এগুলো একটাও বাস্তবায়ন এখন হয়নি। একটি ফুট ওভার ব্রিজ হবে, এটা আমরা চাই না। আমরা চাই সমস্ত এলাকা, বাংলাদেশের সমস্ত এলাকা নিরাপদ থাকুক। যেখানে যেখানে ফুট ওভার ব্রিজ লাগবে সেখানে সেখানে ফুট ওভার ব্রিজ করা হোক। আমাদের দাবি হচ্ছে আমরা যে দাবিগুলো করেছি এবং বিগত সময় যেগুলো করেছি সবগুলো যখন বাস্তবায়ন হবে তারপর আমরা এখান থেকে রাজপথ থেকে যাবো, এর আগে না। উন্নয়ন প্রকল্পের কারণে জমি হারানো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দিতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমির মালিক যেন সরকার ঘোষিত মূল্য সঠিকভাবে পায় তা নিশ্চিত করার তাগিদও দেন তিনি। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের উদ্যোগ সফল হবে বলে মনে করেন তিনি। মহেশখালী মাতারবাড়ির সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে এই কার্যক্রম উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ে এই প্রকল্পটি বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি নির্দেশনা দেন। আপনারা উন্নয়ন করবেন দেশের ভালো, কিন্তু সেই উন্নয়নটা কার জন্য? এসব দরিদ্র মানুষের জন্যই তো তাদের কষ্ট দিয়ে তো উন্নয়ন না। কাজে তাদের মানে জীবনযাত্রাটা যেন ঠিক থাকে, তারা যেন একটু ভালোভাবে বাঁচতে পারে, সেদিকটা দেখাটাও কিন্তু আমাদের একান্ত কর্তব্য। তো আমি আশা করি যে সেই বিষয়টাও আপনারা একটু নজর দেবেন, কারণ আমি অনবরত তাদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে SMS পাই, তাদের কথা আমি জানি। কাজে আমি চাই যে এরা যেন কষ্টটা না পায়। আর কিছু লোক যাদের টাকা ছিল অনেকে টাকাটা পায়নি, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর যদি আপনারা না পান তাহলে আমি দরকারে তাদের টাকা পয়সা যা লাগে আমি দেবো। কর্মহীন তাদেরকে আমার বিনা পয়সা খাবার। সুচিকিৎসা না দিয়ে আদালতে এনে অসুস্থ খালেদা জিয়াকে নির্যাতন করার অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ ঘটনায় সরকার প্রমাণ করেছে হত্যার উদ্দেশ্যে খালেদা জিয়ার সঙ্গে তারা এমন ব্যবহার করছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তিরও দাবি জানান রিজভী দাবি করেন, প্রধানমন্ত্রীর বাকশালের পক্ষে অবস্থানের মধ্য দিয়ে সরকারের গণতন্ত্র বিরোধী চেহারা জনগণের কাছে পুরোপুরি উন্মোচিত হয়েছে। দেশনেত্রীকে কোনো চিকিৎসা না দিয়ে শেখ হাসিনার নির্দেশে জোর জবরদস্তি করে হুইল চেয়ারে বসিয়ে হাজির করা হয় ক্যাঙ্গারু কোর্টে। কতটা অমানবিক, নিষ্ঠুর, হিংসুক, ক্রূর হলে একজন প্রৌঢ় মহিষী নারীর উপর এমন বর্বর নিপীড়ন চালানো সম্ভব হয়? দেশনেত্রীকে হত্যা চেষ্টা বন্ধ করে আজই তার পছন্দ মতো বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করুন, তাকে মুক্তি দিন। এবারে জানাবো শেয়ারবাজারের খবর। ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ ও 4.5% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় 31 ডিসেম্বর 2018 সমাপ্ত অর্থ বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 1 টাকা 82 পয়সা, সম্পদ দাঁড়িয়েছে 14 টাকা 65 পয়সা। আগামী 5 মে বেলা 11টায় কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 11 এপ্রিল। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। পুঁজিবাজারে তালিকাভুক্ত 4 কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফিন্যান্স ব্র্যাক ব্যাংক এবং ব্যাংক এশিয়া লিমিটেড। বিকেল 3টায় জিএসপি ফিন্যান্স, 3:30টায় ব্র্যাক ব্যাংক ও ব্যাংক এশিয়া এবং 4:30টায় প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সভা শুরু হবে। সভায় কোম্পানিগুলোর 31 ডিসেম্বর 2018 সমাপ্ত হিসেব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে। গতকাল বিকেল 3:30টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তীতে কোম্পানির পক্ষ থেকে জানানো হবে। সভায় 31 ডিসেম্বর 2018 সমাপ্ত অর্থ বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এর আগে গত 6 মার্চ কোম্পানিটির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছিল, ওই সভাও স্থগিত করা হয়।
নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের আইপিও লটারি আগামী 24 মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সকাল 10টায় লটারির ড্র শুরু হবে। 18 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়। 10 টাকা অভিহিত মূল্যে 3 কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে 30 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। এর বিপরীতে 832 কোটি 22,25,000 টাকার আবেদন জমা পড়েছে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির যন্ত্রপাতি ও কলকবজা ক্রয় এবং কারখানা ভবন সম্প্রসারণ, মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে। হাজারো লালন অনুসারী ভক্তদের পদচারণায় কুষ্টিয়ার ছেউরিয়ায় বাউল সম্রাট লালন শাহের দোল উৎসব ও সাধুসঙ্গ চলছে। দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসবের বাউলদের সাধুসঙ্গ। আর মূলে মঞ্চে আলোচনা অনুষ্ঠান ও লালন গীতি চলবে 22 মার্চ পর্যন্ত। সেই সাথে থাকবে গ্রামীণ মেলা। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় 3 দিনের আয়োজনে বুধবার শুরু হয়। এবারে দোল উৎসবে যোগ দিয়েছেন দেশ বিদেশের বহু মানুষ। ছুটে এসেছেন সাধুগুরু, বাউল ও ভক্তরা। লালনের অনুসারীরা জানান, দোল পূর্ণিমায় বাউলদের মহোৎসবে লালন সাঁইজি সবাইকে একত্রিত করে সত্য পথে চলা ও আত্মশুদ্ধির কথা বলতেন। দোল উৎসবটা সাঁইজি করে গেছে যেভাবে, আমরাও তার অনুসরণ করে এইভাবে। এর একটা মর্মভেদ আছে। বিভিন্ন উপকমিটি তারা এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য যার যার কমিটির দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে চলছে। আমরা আশা করি আগামী 20 মার্চ, 21 মার্চ এবং 22 মার্চ অনুষ্ঠেয় এই লালন সনদ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রতিটি জেলার প্রাকৃতিক সম্পদ, ইতিহাস ও ঐতিহ্যকে পর্যটকদের মাঝে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। এজন্য জেলাভিত্তিক ব্র্যান্ডিং বাড়ানোরও তাগিদ দেন তিনি। রাজধানীতে 3 দিনে আন্তর্জাতিক পর্যটন মেলা নোভো এয়ার ঢাকা ট্রাভেল মার্ট 2019 এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় অ্যাভিয়েশন ও পর্যটন শিল্পের বিকাশে সরকারের পাশাপাশি বেসরকারি খাতে উদ্যোগ বাড়ানোর দাবি জানান বক্তারা। নেপালে ভারপ্রাপ্ত হাই কমিশনার, বাংলাদেশ মনিটরের প্রধান সম্পাদক এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। মেলায় এবছরের পার্টনার কান্ট্রি নেপাল। এতে অংশ নিচ্ছে 7 দেশের 41টি প্রতিষ্ঠান। সাভারে গোলাপ ফুল চাষ করে ভাগ্য বদলেছে কয়েকশো ফুল চাষিরা। চাহিদা বৃদ্ধি ও সম্মানজনক ব্যবসা হয় 3 দিন বাড়ছে গোলাপ চাষের সংখ্যা। এসব ফুল সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর গ্রামের চাষিরা জানান, 30 বছর আগে সেখানে প্রথম বাণিজ্যিকভাবে শুরু হয় গোলাপ চাষ। পরবর্তীতে তার সাভারে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে চীন থেকে প্লাস্টিকের ফুল আসায় দেশে গোলাপের চাহিদা ও দাম কম বলে জানিয়েছেন চাষিরা। প্লাস্টিকের ফুল আমদানি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে তারা। আমি ফুলটা প্রথমত কেটে আগারগাঁও নিয়ে যাই, সেখান থেকে এই ফুলগুলো আবার রাজশাহী, সিলেট মানে নানান জায়গায় ফুলটা ছড়া জায়গায় বিক্রি করি। চায়নার থেকে প্লাস্টিক ফুল না আসতো তাইলে এই ফুল 12 মাসই একটা মানুষ অনেক লাভবান্বিত। আপনাদের কল্যাণের জন্য, আপনাদের উৎপাদন বৃদ্ধির জন্য যদি কোনো সহায়তা লাগে, কৃষি সম্প্রসারণ ও কৃষি অধিদপ্তরের মাধ্যমে আমরা আপনাদের সবসময় সহায়তা করতে পারি। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অনুষ্ঠিত হল পুষ্টিকর জিঙ্ক ধানের সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা। হারভেস্ট প্লাস এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এর আয়োজন করে। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক আফতাব হোসেন ও কৃষিবিদ ডক্টর এম এ সালেক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা জিঙ্ক সমৃদ্ধ ধানের গুরুত্ব তুলে ধরে এ জাতের ধানের আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের পরামর্শ দেন। কৃষক, কৃষানি, শিক্ষক, ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন। সাইফ পাওয়ার ব্যাটারি সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থ মিশন শেষ করে বাংলাদেশ নারী ফুটবল দল এখন ঢাকার পথে। সকালে দেশের উদ্দেশ্যে বিরাটনগর ছাড়ে তারা। বেলা 2:45টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ নারী দলে। এবারের আসরে গ্রুপ পর্বে শুধুমাত্র ভুটানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সেমিফাইনালে ভারতের কাছে 4-0 করে হেরে বিদায় নেয় গতবার টুর্নামেন্টের রানার্স আপরা। তাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার আশা অপূর্ণ রেখে দেশে ফিরতে হয় গোলাম রব্বানী ছোটদের দলকে। বাংলাদেশের নারীদের পরবর্তী মিশন আগামী এপ্রিলে ঘরের মাঠে অনূর্ধ্ব 19 বঙ্গমাতা ফুটবলের আসরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। এবারে পার্টেক্স খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 23 ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল বাহরাইনে পৌঁছেছে। আগামীকাল শুক্রবার এএফসি অনূর্ধ্ব 23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে স্বাগতিক বাহরাইনের মুখোমুখি হবে তারা। বি গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। এই বাছাইয়ে অংশ নেওয়ার আগে প্রস্তুতির অংশ হিসেবে কাতারে 10 দিনের কন্ডিশনিং ক্যাম্প করে জেমি ডের শিষ্যরা। সেখানে প্রথম প্রস্তুতি ম্যাচে কাতারের দল আল শাহনিয়াকে 1-0 গোলে পরাজিত করেছিল, আর দ্বিতীয় ম্যাচে আরাবিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করে সবুজের দল। ইউরোপের ফুটবল বয় রাতে প্রীতি ম্যাচে জার্মানিকে রুখে দিয়েছে সার্বিয়া। জার্মানি ওলফসবুর্গে খেলাটি 1-1 গোলে ড্র হয়। অন্য ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগোকে একমাত্র গোলে পরাজিত করেছে ওয়েলস। আরও জানাচ্ছেন পরাগার পান। বিশ্বসেরার মর্যাদায় রাশিয়া বিশ্বকাপে গিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। উয়েফা নেশনস লিগেও ব্যর্থ। 2018 সালে মোট 6 ম্যাচই পরাজয়, অথচ এর আগে এক বছরে কখনোই এত ম্যাচ হারেনি জার্মান পাওয়ার হাউস। সব মিলিয়ে সব শেষ ম্যাচের একাদশে 6টি পরিবর্তন এনে সার্বিয়ার বিপক্ষে খেলতে নামে জার্মানি। কিন্তু শুরুটা মোটেও ভালো ছিল না। বল দখলে এগিয়ে থাকলেও খেলার 12 মিনিটে ফ্রাঙ্কফুর্টের ফরওয়ার্ড ইয়েভিচের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক জার্মানি। পিছিয়ে থেকে ম্যাচে ফেরার চেষ্টা করে তারা, কিন্তু কয়েকবার সুযোগ তৈরি করেও প্রথমার্ধে সমতায় ফেরা হয়নি। গোল শোধের চেষ্টায় দ্বিতীয়ার্ধের শুরুতেই সার্বিয়ার সীমানায় আক্রমণ চালায় জার্মানরা। তবে সার্ব গোলকিপার দিমিত্রোভিচের দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি তাদের। অবশেষে খেলার 69 মিনিটে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার গোরেৎসকা ম্যাচে সমতায় ফেরান। এদিকে অন্য প্রীতি ম্যাচে অতিরিক্ত সময়ে উডবার্নের দেয়া একমাত্র গোলে ত্রিনিদাদ এন্ড টোবাগোকে পরাজিত করে গ্যারেথ বেলের দল ওয়েলস। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। 5 ঘন্টার চেষ্টার পর কারিগরি ত্রুটিতে স্থগিত জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ডবল স্প্যান বসানোর কাজ। আবারও চেষ্টা চলবে কাল। নিরাপদ সড়ক তৈরির দাবিতে রাজধানীর প্রগতি সরণিতে শিক্ষার্থীদের মানববন্ধন, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। উন্নয়ন প্রকল্পের কারণে জমি হারানো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দিয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রী। সুচিকিৎসা না দিয়ে আদালতে এনে অসুস্থ খালেদা জিয়াকে নির্যাতন করার অভিযোগ বিএনপির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/18tubenews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।